হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা দেখেছেন কি অপূর্ব সুন্দর, সাথে আবার সুন্দর রামধনু উঠেছে। তাই এত সুন্দর নৈসর্গিক দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করলাম। এটা কিন্তু এখানে প্রায় বেশিরভাগ টাইমই হয়ে থাকে। আসলে এখানে রোদ বা বৃষ্টি দুটোরই কোনো ভরসা নেই। হঠাৎ করে দেখবেন বৃষ্টি হতে হতেই রোদ উঠে গেছে, আর সেই মুহূর্তেই এই সুন্দর রামধনুও দেখা যায়। যাক, ওয়েদার নিয়ে যখন এত কথা বললাম, তখন আপনাদের সাথে এই ইউরোপের বা নেদারল্যান্ডসের ওয়েদার কীরম থাকে এবং ডে লাইট সেভিংস যখন শুরু হয় সেটাও বা কী জিনিস, তা নিয়ে কিছু কথা বলবো। এখানকার ওয়েদার কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে পুরোটাই আলাদা। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। চলুন দিনটাকে তাহলে শুরু করি। আজকে সকালে ব্রেকফাস্টেই বানিয়েছিলাম চানাটা সেদ্ধ করা ছিল, আর যার সাথে ভাবলাম কিছু শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি দিয়ে একটা হাই রিচড প্রোটিন ফুড বানিয়ে নেওয়া যাক। তাহলে চলুন, এদিকে তো এটা বানাচ্ছি, আর ওইদিকে যে গল্পটা তখন বলছিলাম সেটাই বলি। এইখানে ইউরোপের টাইম টেবিল নিয়ে ঘড়ির সাথে বেশ একটা মজার খেলা হয়। যেমন ধরুন, যখন এখানে গ্রীষ্মকাল আসে তখন ঘড়িকে 1 ঘন্টা টাইম আগ করে দেওয়া হয়, আর যখন শীতকাল আসে তখন ঘড়ির 1 ঘন্টা টাইম পিছ করিয়ে দেওয়া হয়, মানে একদম ঠিকঠাক টাইমে আসে। নেদারল্যান্ডসে এই ডে লাইট সেভিং শুরু হয় 30 মার্চ থেকে, আর শেষ হয় 26 অক্টোবর। মার্চ মাসের 30 তারিখ থেকে এই ডে লাইট সেভিং শুরু হয়, মানে ঘড়িটাকে 1 ঘন্টা মতো এগিয়ে দিতে হয়। জুলাই আগস্ট থেকে এখানে প্রায় ভোর 3টে-4টা থেকেই একটু একটু করে আলো ফুটতে থাকে, আর রাত হতে হতে সেই 10টা-11টা বেজে যায়। জানেন, যখন আমরা শুতে আসি তখনও দিনের বেলা থাকে। তো এরম টাইমে কি ঘুম হয়? তাও তো 1 ঘন্টা পিছিয়ে। আবার ভাবুন, যদি এরমভাবে 1 ঘন্টা এগোনো না হতো তাহলে তো আবার হয়তো কত দেরি হয়ে যেত। হয়তো দেখতেন রাত্রেবেলায় বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, আরও আপনাকে অফিসে যেতে হচ্ছে রাত 4টার সময়। এগুলো মানা যায় নাকি? সকালের ব্রেকফাস্ট করে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এলাম। চলুন সেগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, তারপর বাকি গল্পটা বলি। এইখানে ওই কিছু চকলেট, পনির, জুস, ধনেপাতা, মশলা, লেবু, আর এদিকে ছিল ড্রিঙ্কস। তার মধ্যে একটা ছিল জিঞ্জারের বোতল, আর এইদিকে আছে ব্রেড, সাথে এই যে মাশরুম টাইপের চকলেট এটাও নিয়েছিলাম, আলমন্ড আর মুড়ি। এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর ওই যে একটা স্ন্যাক্স নিয়ে এসেছি, ওটা চলুন তাহলে এরপর এই খাপের মধ্যে ঢেলে রাখি। বিকেলের খাবার নিয়েও বসে পড়েছি, আর বিকেলে ছিল মুড়ি আর চা। চলুন তাহলে তখন যে গল্পটা বলছিলাম ওটাই আবার বলতে শুরু করি। গরমকালে যেহেতু এখানে দিনটা অনেক বড় হয়, তার জন্যে ঘড়ির সময়কে 1 ঘন্টা আগ করে দেওয়া হয়, যাতে আপনি দিনের সময়টা অনেকটা বেশি পান। যেমন ধরুন, আপনার কাজ যদি বিকেল 5:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি প্রায় 5 থেকে 6 ঘন্টা দিনের আলো পাবেন। তাহলে সেই টাইমে আপনি খুব সুন্দরভাবে দিনটাকে এনজয় করতে পারেন। আর শীতকালে তো এখানে এমনিতেই রাত থাকে বেশিরভাগ টাইম, তাই মানুষজন শীতকালটা এনজয় করতে পারে না। গরমকালে কিন্তু কেউ এখানে বাড়িতে থাকে না, সুযোগ পেলেই সবাই বাইরে চলে যায়। আরেকটা মেন রিজন হলো, সন্ধেবেলায় দিনের আলো যদি বেশি হয় তাহলে এখানকার মানুষরা এনার্জি কম ইউজ করবে, তাহলে এনার্জি কনজামশন বেশ অনেকটাই বেড়ে যাবে। তবে ইউরোপের বেশ কয়েকটা দেশ আছে যেখানে এই ডে লাইট সেভিংসের কনসেপ্ট নেই। আইসল্যান্ড, টার্কি, ইউক্রেন, রাশিয়া, এছাড়াও বেলারুস, এরম বেশ কয়েকটা দেশে কিন্তু নেই। এই ডে লাইট সেভিংস নিয়ে মানুষজন কিন্তু বেশ কিছু সমালোচনাও করে থাকেন। মানে এটার যেমন পজিটিভ দিক আছে, সেরকম নেগেটিভ দিকও আছে। যে কোনো ঘটনারই তো প্রস অ্যান্ড কনস থাকবে, সেরমই এই ডে লাইট সেভিংসকে অনেক মানুষ মনে করেন যে যেহেতু ঘড়িটা 1 ঘন্টা এগিয়ে পিছিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু মানুষের ঘুমের সাইকেলের বেশ একটা ব্যাঘাত ঘটে। তাহলে ঘুম ঠিকঠাক হয় না। প্রথমত, ঘুম ঠিক না হলে তো মানুষের জীবনে দুর্ঘটনার প্রবণতাও বাড়তে থাকে। আর একটা হলো যে এই ডে লাইট সেভিংসের জন্যে মানুষের নাকি হার্ট অ্যাটাকের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও আরও বিভিন্ন টাইপের হেলথ রিলেটেড ইস্যু ঘটতেই থাকে। যাক, তবে আমাদের তো ভালোই লাগে। যখন গরমকালে এটা হয় তখন তো ঠিক আছে যে 1 ঘন্টা টাইম এগিয়ে গেল, তবে শীতকালে যেদিন 1 ঘন্টা টাইম পিছিয়ে যায় সেদিন আবার প্রবলেম হয়ে যায়। এবারে তো আমরা যখন ফিনল্যান্ডে যাব তখন এই ডে লাইট সেভিং শুরু হবে, তাহলে আমাদের হাতে 1 ঘন্টা টাইম কম হয়ে যাচ্ছে।
তো আর কি করা যাবে, সেটাই মেনে নিতে হবে। চলুন, এরপর কিন্তু আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে বেশ ভালো সবজিপাতি দিয়ে একটা তরকারি রান্না করব। আসলে এখানে তো ভেজিটেবলস একদমই বেশি খাওয়া হয় না, আর খেতে ভালোও লাগে না। আমি জানি না কেন, এখানকার কোনো ভেজিটেবলসেই আমি সেরম স্বাদ পাই না। তবে এই বিট, গাজর, টমেটো, ক্যাপসিকাম এই সব দিয়েই আজকে একটা সবজি বানাচ্ছিলাম। যদিও খেতে আহামরি কিছু হয়নি, তবে সবজিটা কিছু খাওয়া হলো, এটাই অনেক। তার জন্য প্রথমে কড়াইতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর যেটা সেদ্ধ হতে সব থেকে বেশি টাইম লাগবে, গাজর আর আলু, ওটাও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এটাকে মিক্সড করে নিই। ওইদিকে ভাত, ডাল আর ডিম সেদ্ধ বানিয়ে রেখেছি, আর এইদিকে এই সবজিটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। ঘড়িতে সময়ও বেশ অনেক হয়ে গেছে, প্রায় 12টা থেকে 12:30 বাজে। তো এদিকে তো রান্না হতে থাক, এরপর আস্তে আস্তে আরও বেশ কিছু সবজি মিশিয়ে দিই, যেমন বিট আর বিনস। বিট কিন্তু যে কোনো সবজিতে দিলে বেশ একটা ভালো কালার চলে আসে। যদিও ভেজিটেবলস চপেই বিট আর গাজরের টেস্ট মনে হয় সব থেকে বেশি পাওয়া যায়। বেশ অনেক দিন হয়ে গেল, খাওয়াও হয়নি। দেখি এবারে দেশে গিয়ে তো বেশ ভালো করে ভেজিটেবলস চপ খাওয়া যাবে। যদিও সেটা খাওয়ার খুব একটা বেশি ইচ্ছে নেই, যখনই দেশে গিয়ে খাওয়ার কথা হয় তখনই ফুচকার কথা মনে পড়ে যায়। যাক, এরপর এই বিনসটাও এর মধ্যে দিয়ে দিই, ভালো করে মিক্সড করে নিই। যদিও আমি নুন দিয়েছিলাম, যেটা কিন্তু বলতে ভুলে গেছি, নুন দিতে অবশ্যই ভুলবেন না। আর আগে নুন দিয়ে দিলে তরকারিটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর নুন দিতে যেদিন ভুলে যায় সেদিন তো হয়ে গেল, চলছে এই রান্না, আর কিছুতেই হতে চায় না। তরকারিটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, আর এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিই। তারপর আরও 5 থেকে 10 মিনিট মতো এটা শুকনো করার জন্য দিয়ে দেবো। খুব একটা বেশি জল থাকলে ভালো লাগবে না, বেশ একটু ড্রাই ড্রাই হবে, তাহলেই ভালো লাগবে। আর এদিকে আমি বাটার দিয়ে দিচ্ছি, আর আমাদের বাড়িতে এই বাটারটাই আনা হয়। এটা রান্নাতেও দিয়ে দিই, আর ব্রেডের সাথে তো ভালোই লাগে। এই বাটারটার প্রাইস নেয় 1.29 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 120 টাকা। একদিন আপনাদেরকে এখানের দোকানে নিয়ে যাব, আর দুধ, দই, বাটার এইসবের কত রকমের ভ্যারাইটি হয় সেটাও দেখাবো, আর প্রাইসও বলে দেবো। আসলে এখানে সব জিনিসই অনেক অনেক টাইপের পাওয়া যায়। যেমন আমাদের ওখানে আমুল বাটার ছাড়া আর কোনো বাটার পাওয়া গেলেও হয়তো 2-3 রকমের হবে, এখানে আপনি আরামসে 20 থেকে 30 রকমের বাটার পেয়ে যাবেন। ব্রেডের ক্ষেত্রেও সেম, পুরো একটা বড় কাউন্টার থাকে ব্রেডের, যেখানে আপনি 100 থেকে 150 রকমের ব্রেড পাবেন। যাক, সেই সব তো একদিন দেখানো যাবে। আর এইদিকে দেখুন, ধনে পাতাও দিয়ে দিয়েছি আমি, আমার রান্নাও কমপ্লিট। চলুন আপনাদেরকে দেখাবো আমার জীবনের প্রথম ব্র্যান্ডেড ব্যাগ, যেটা নিয়েছি আমি কেস থেকে। আর এটা আমার খুব 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 পছন্দ হয়েছিল, অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, যদিও নেওয়াই হচ্ছিল না। দেখুন, এই ব্যাগটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে, আর আমি বেশ ভালো একটা ডিলে পেয়েছি। এখানে তো ব্ল্যাক ফ্রাইডে সেলে প্রচুর সেল চলে, আর যেখানে আপনি অনেক অনেক ছাড়ে এই সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন। দেখুন, এই ব্যাগটা সাথে দুটো স্লিং ছিল, এমনিও ইউজ করতে পারেন আর স্লিং দিয়েও ইউজ করতে পারেন। আর ওপরে সব থেকে মূল্যবান জিনিস হলো এই লোগোটা গেস। যদিও আমার খুব পছন্দ হয়েছে, স্ট্রাকচারটাও খুব ভালো, আর ছবি দেখে মনে হচ্ছিল খুব একটা বড় হবে না, তবে বেশ বড়ই হয়েছে। দুটো চেনও ছিল আবার ভেতরে, ওপরের একটা চেন আছে, আর ভেতরে ছিল দুটো পার্টিশন, যার জন্যে জিনিসপত্র বেশ ভালো নিয়ে যাওয়া যাবে। টুকটাক বাজার যাওয়ার জন্যে বা বাইরে বেরোনোর জন্যে তো খুব ভালো হয়েছে। আপনারাও লিখে জানাবেন যে আমার এই গেসের ব্যাগটা আপনাদের কেমন লাগলো। আর ভেতরেও কিন্তু অনেকগুলো পার্টিশন ছিল। আর এই যে স্লিংটা দেখতে পাচ্ছেন, আমার ইচ্ছে ছিল ওই গেস লেখা যে স্লিংগুলো হয় সেটা নেওয়ার, তবে সেগুলো দেখতে বেশ ভালো হলেও ব্যাগটা আরও অনেকটাই ছোট মনে হচ্ছিল, কোনো কাজে আসতো না, তাই এটাই নিলাম। অবশ্যই কিন্তু লিখে জানাবেন। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার।